বাণিজ্য করার জন্য তো বাণিজ্য তখন ওই সময় ভারতে অনেক কিছু, হ্যাঁ, বাণিজ্য তো বিশেষ তোর করে তো অন্য জায়গাতেও আসছে, ঠিক আছে। এবার আমি বলছি যে সেই সময় সেটা বাদ দিয়ে আর কি রিজন ছিল, মানে ধরো আমি বলছি তো অন্য সময়ও তো আসতে পারতো, মানে 16th সেঞ্চুরি, মানে ধরো 15th সেঞ্চুরি, ওই সময়ও আসতে পারতো। তো ওই পার্টিকুলার ওই সময়টাই কেন হলো? আরে ধরো এত শুধু দেখবে, মানে ভারতে এই নয় যে ব্রিটিশরাই খালি রাজ করেছে, মানে আমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওরা সব থেকে বেশি মানে এরকম ইয়ে করেছে, ঠিক আছে, ওদের মানে আধিপত্যটা বেশি ছিল। কিন্তু দেখবে ভাস্কো ডা গামা, ঠিক আছে, তারপর দেখবে পর্তুগিজ, ডেন যারা আছে, ঠিক আছে, তারাও এসছে, ফ্রেঞ্চরা এসছে, ঠিক আছে। তো তারা কেন এসছে? ভাস্কো ডা গামা কিভাবে এসেছিল, মানে কেউ জানো ইন্ডিয়াতে? কত সাল সুনীল, জানো কি? 1498 এসছিল কালিকট হ্যাঁ, বন্দরে, ওটা জানি হ্যাঁ, কিন্তু তো। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ঠিক বলেছো। তো এবারে ওইটাই বলছি, ধরো মানে কি, মানে মিস্টেক হয়েছিল এরকম কিছু শুনেছো? মানে হয়তো, মানে হুম। কোথায় যেতে, হ্যাঁ বলো। ইন্ডিয়া ইন্ডিয়াতে আসতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজে চলে গেছে। এটা মানে এটা উল্টো বললে নাকি? মানে যেতে কোথাও এক জায়গায় গেছিল, আর এসে গেছে কোথায়? ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে আসতে চেয়েছিল, অন্য জায়গায় চলে গেছে, ওয়েস্ট ইন্ডিজে চলে গেছে। এবার এটা ঠিক বললে, এবার ঠিক আছে, বাকিদের জানো এটা? সমৃদ্ধা, এটা জানো? মানে ভাস্কো ডা গামা কোথায় আসতে চেয়েছিল? মানে আমরা এখন মডার্ন হিস্ট্রিতে পড়ছি, ঠিক আছে, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান্স। তো ভাস্কো ডা গামা কোথায় আসতে চেয়েছিল আর কোথায় মানে এসে গেছিল, মানে ঠিকভাবে কি ইন্ডিয়াতে এসেছিল? মানে অ্যাকুরেটলি ও মানে সেটাই কি চেয়েছিল? সমৃতাকে বলছি। সমৃতা, ইয়েস স্যার। আমি বলছি ভাস্কো ডা গামা ধরো 1498 খ্রিস্টাব্দে তোমার কালিকট বন্দর এসেছিল, ঠিক আছে। এবার আমি বলতে চাইছি যে ইয়েস স্যার। ভাস্কো ডা গামা কি জেনারেলি মানে ইন্ডিয়াতেই আসতে চেয়েছিল, না কোনো মানে মিস্টেক হয়েছিল বা অন্য কোথাও যেতে চেয়েছিল দিয়ে এরকম হয়ে এসছে, না ও খালি ইন্ডিয়াতেই আসতে ছিল এসেছিল, এরকম কোনো শুনেছো কিছু? ও বাই চান্স ইন্ডিয়াতে চলে এসেছিল, ও ইন্ডিয়াতে আসার জন্য বেরোয়নি। ও হ্যাঁ। বাই মিস্টেক চলে এসেছিল, আর তখন ও ডিসকভার করে যে ইন্ডিয়া বলে একটা কান্ট্রি হুম, আছে। হুম। তো এইভাবে হয়েছিল, মানে ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি মানে আসতেও ইয়ে করেনি ও, মানে বাই চান্স এরকম চলে এসেছিল দিয়ে ওইখান থেকেই মানে বলেছিল যে ওই ইন্ডিয়ার ইয়ে করেছে, কিন্তু অরিজিনালি আসলে ও অন্য জায়গায়, মানে দেখবে এবার দেখো, এবার হচ্ছে মেন রিজনটা যে আমি যেটা বলছিলাম যে কেন ইন্ডিয়াতেই সবাই আসছে, ঠিক আছে। এবার দেখবে তার অনেকগুলো রিজন আছে। এবার দেখো ট্রেড তো অবভিয়াসলি অনেক জায়গাতেই হতে পারে, ধরো তুমি প্রথম জিনিস ভাবতে হবে যে আজকে যদি আমি 18th সেঞ্চুরির কথাটা ভাবি, ওই সময় শুধু মানে ইন্ডিয়া বলে নয়, গ্লোবালি কতগুলো ইভেন্ট হয়েছে, ওটা যদি তোমরা ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। ফর এক্সাম্পল, গ্লোবালি কি কি ইভেন্ট হয়েছে কেউ কিছু জানো? মানে 18th সেঞ্চুরিতে কি এমন জিনিস হয়েছে যার জন্য এত, মানে এই যে ট্রেড থেকে আরম্ভ করে যেগুলো বলছো, কি করে এলো এই জিনিসগুলো 18th সেঞ্চুরি? ওই সময় দেখবে রেনেসাঁস হয়েছিল, ঠিক আছে। তো আস্তে আস্তে দেখবে মানে লোকজন বিভিন্ন জায়গায় বাণিজ্য করার জন্য মানে বিভিন্ন দেখবে টুলস, মানে সাইন্টিফিক জিনিস আবিষ্কার হয়েছিল, যেমন প্রিন্ট, তারপর দেখবে প্রিন্টিং প্রেসের যে কনসেপ্টটা, ঠিক আছে, তখন থেকে হয়েছিল। মানে মানুষ কি করছিল, মানে নিজস্ব একটা পার্টিকুলার জায়গায় সীমিত না থাকে, তারা বিভিন্ন রকম মানে একটা সেই আমরা এখন যে দেখবে ইউপিএসসি বা এইসব জায়গায় মানে ইকোনমিক্সেও পড়ি অনেক সময় যে গ্লোবালাইজেশন। তো ওই যে কনসেপ্টটা তখন অবভিয়াসলি গ্লোবালাইজেশন বলে আসেনি, ঠিক আছে, টার্মটা গ্লোবালাইজেশন ইউজ হয়নি, কিন্তু তখন মানুষ কি করছিল, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গার বিভিন্ন মানে ট্রেডকে, ইন্ডাস্ট্রিকে আরো উন্নত করতে চাইছিল। মানুষের মধ্যে দেখো এই যে রেনেসাঁস মানে হচ্ছে নবজাগরণ হয়েছিল, তো নবজাগরণ মানে কি হচ্ছিল, ওরা নতুন নতুন বিলিফ সিস্টেম, ঠিক আছে, আইডিয়াসকে প্রাধান্য দিচ্ছিল। এবার তার মধ্যে কি হলো দেখবে, রিলিজিয়াস রিফরমেশন, ঠিক আছে, অনেক কিছু হয়েছিল। যেমন দেখবে তোমরা মানে যখন পড়বে যে এই যে খ্রিস্টানিটি এত ছড়াতে লাগলো, ঠিক আছে, তারপর আস্তে আস্তে ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট এই যে ভাগটা হয়ে গেল, মানে কি, মানে সমাজটা কিরকম ভাবে চেঞ্জ আসতে লাগলো। একটা সময় সমাজে কি বলছিল মানে খ্রিস্টানিটিতে, যে দেখবে যে আমরা খালি মানে করাপশন যেটা বাড়ছিল, আমি যেটা বলছিলাম, ঠিক আছে, মানে ডার্ক এজ একটা সময় চলছিল, সে সময় মানে সে বলছিল না যে এত, ধরো তুমি এতটা পাপ করেছো তার জন্য তোমাকে এতটা টাকা দিতে হবে, তাহলে তোমার পাপটা পুণ্যের পরিবর্তন হয়ে যাবে, বা তুমি হিভেন লাভ করবে, ঠিক আছে, এত ধরো কিছু দিলে বা এতটা পুজো দিলে এরকম ভাবে হিভেন লাভ করবে। তো আস্তে আস্তে কি হলো, মানুষ যখন সাইন্টিফিক বিভিন্ন জিনিস পড়তে লাগলো, ঠিক আছে, মানে ফর এক্সাম্পল দেখবে গ্যালিলিও কোপার্নিকাস সেই সময় যে এরকম, এতে গ্যালিলিওকে তো মানে অন্ধ করে দেওয়া হয়েছিল এরকম ভাবে, এত মানে তারপর টর্চার করা হয়েছিল। মানে তখন কি রকম জিনিস চলছিল,
যে দেখবে তখন ওরা বলছিল মানে যারা খ্রিস্টানিটিতে প্রথম ইয়ে ছিল যে পৃথিবী এই যে সূর্যের চারিদিকে ঘুরছে, ওরা কি বলছিল যে সূর্যটা ঘুরছে। মানে অবভিয়াসলি তখনকার দিনে এত সাইন্টিফিক ইয়ে হয়নি তো। তো তখন মানে কি দেখছে যে আমরা যে এখন যেমন হয় না যে ধরুন দিনের একটা সময় আমরা সূর্যকে মাথার উপর দেখতে পাচ্ছি, আবার দেখতে পাচ্ছি একটা সময় পূর্ব দিকে ইস্টে, একটা সময় দেখতে পাচ্ছি ওয়েস্টে, ঠিক আছে। তো তখন ওই হিসেবে ধরে নিচ্ছিল যে তার মানে সূর্যটাই হয়তো ঘুরছে। তারপর যখন টেলিস্কোপের মানে আবিষ্কার হলো এ হলো, তখন দেখবে ওইটা বললো না, দেখুন এটা আপনারা ভুল বলছেন, আপনারা এটা হচ্ছে কি পৃথিবীটা ঘুরছে। ঠিক আছে, তো তার জন্য মানে এবার কি হলো, যেহেতু একটা এতদিনের রিলিজিয়াস একটা সেন্টিমেন্ট, সেটাতে একটা আঘাত হলো। ঠিক আছে, মানে সবাই ভাবতে লাগলো তার মানে কি আমাদের এই যে এতদিন এটা মানে কি চার্চের যে প্রাধান্যটা কমে যেতে লাগলো। ঠিক আছে, তো তখন ওরা ভয় খেলো। দিয়ে এবার দেখবে তারপর তো আরো অনেক মানে লোকজন এসেছিল, মানে সাইন্টিফিক বিভিন্ন রকম রেভলিউশন হলো। তো তাতে সোসাইটি চেঞ্জ হলো। এবার যখনই সোসাইটি চেঞ্জ হবে, ঠিক আছে, এবার কি হবে, ট্রেড সিস্টেম আমাদের উন্নত হচ্ছে। এবার মানুষ কি করছে, একটা জায়গা থেকে জাহাজ যেমন দেখবে, আরেকটা তোমরা দেখবে যে এটা তো অনেক পরের কথা হচ্ছে, কিন্তু আমরা যখন মানে আজকে 1500 BC-র কথা বলছি, মানে হারাপ্পা সিভিলাইজেশন এইসবের কথা বলছি, বা আজ থেকে ধরো 2000 BC-তে আমরা যখন কথা বলছি, তো আমরা যখন দেখবো অনেক ডকইয়ার্ডের যে পেয়েছি, ঠিক আছে। তো ওই সময় যদি ডকইয়ার্ড পাওয়া যায় মানে তখন অবভিয়াসলি ডোমেস্টিক মানে কতগুলো এরকম ইয়ে হতো। কিন্তু আস্তে আস্তে রুট সি লেভেল যখন আরো আবিষ্কার হতে লাগলো, ঠিক আছে, রুট বাড়লো, ঠিক আছে, তখন বিভিন্ন রকম ট্রেডিং সিস্টেম বাড়লো। মানে কি মানুষ রিজনিং এর উপর আরো বেশি মানে তারা ধ্যান দিল। তারপর কি হলো, যখন মানুষ আরো যখন মানে নদীপথ এরকম সমুদ্রপথ যখন বিস্তার করতে লাগলো, নতুন নতুন দেখবে অনেক রকম মানে জায়গায় ওরা আসতে থাকবে। যেমন দেখবে এখনো মানে আমরা সবসময় ভাবি যে ব্রিটিশরাই লাস্ট হয়েছে, কিন্তু লাস্ট ইন্ডিয়া থেকে, ঠিক আছে, মানে শাসন করে কারা গেছে সেটা কেউ জানো? মানে সবাই এটা কেউ জানো যে ব্রিটিশরাই কি লাস্ট অব্দি ছিল? মানে 1947, 1947-এ কি লাস্ট নো স্যার, ব্রিটিশরা? হ্যাঁ, কে ছিল আর? পর্তুগিজরা। পর্তুগিজরা লাস্ট ইয়ে হচ্ছে। গোয়া দেখবে এখনো মানে তুমি যদি সব থেকে বেশি চার্চ কোথাও দেখতে পারো, গোয়া একটা ছোট জায়গা কিন্তু মানে তার মধ্যে দেখবে প্রচুর চার্চ দেখতে হবে। শুধু চার্চ মানে মানে খুব দারুণ দারুণ চার্চ দেখতে পারবে, ঠিক আছে, এখনো মানে ওই ট্র্যাডিশনটা তোমার আছে। তো তারপর দেখবে মানে অবভিয়াসলি ব্রিটিশরা অনেক কিছু করেওছে, যেমন হচ্ছে ধরো অনেক স্কুল এখন যেগুলো তোমরা এই যে সেন্ট ভিনসেন্ট বলো, সেন্ট জোসেফ বলো, ঠিক আছে, লরেটো কনভেন্ট থেকে আরম্ভ করে যত স্কুল, ঠিক আছে, ওইগুলো তো অনেক কিছু মানে ওই সময় হয়েছে। রেলওয়ে সিস্টেম যেটা আমি বলেছি, দেখবে ব্রিটিশরা তো পরে যখন ইন্ডিয়া এলো তো এটা পরের কথা। কিন্তু আমি বলতে চাইছি যে শুধু মানে এই নয় যে হঠাৎ করে বেরোলো চ ট্রেড করবো দিয়ে ট্রেড করে চলে এলো। মানে অনেক রিজন ছিল যার জন্য মানে মানুষ আজকে বাইরে বেরোচ্ছে। মানে ফর এক্সাম্পল তার একটা রিজন হচ্ছে রেনেসা, ঠিক আছে, রিফরমেশন, ঠিক আছে, এবার রিলিজিয়াস রিফরমেশনও হয়েছিল, মানে প্রোটেস্ট্যান্ট এথিক যেটা তোমরা পড়বে, ঠিক আছে। তো এরকম অনেক কিছু রিজন ছিল, মানে একটা এই নয় যে খালি এটা। এবার দেখবে তারপর 80th সেঞ্চুরিতে আরো কয়েকটা জিনিস হয়েছিল, মানে ফর এক্সাম্পল দেখবে যখন মানে মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে সে সময় কি হচ্ছে, পতন হয়ে যাচ্ছে, তো দেখবে লাস্ট ঔরঙ্গজেব যে ছিল। এবার ওইটা মানে ইউপিএসসি এর মেন্স বা এরকম ইয়েতে তোমাদের যেটা কোশ্চেন আছে, যে এটা ফল হওয়ার কারণ কি, মানে আজকে যে মুঘল সাম্রাজ্য পতনের কারণ মানে ইউরোপিয়ানরা যে এত পাওয়ারফুল হয়ে গেল হঠাৎ করে, তার রিজন কি ছিল, ঠিক আছে, সেটা আমরা আগে পড়বো। তো প্রথম যেটা মনে রাখতে হবে, দ্য ডেথ অফ ঔরঙ্গজেব 707 মার্ক দ্য বিগিনিং অফ দ্য ডিক্লাইন অফ মাইটি মুঘল এম্পায়ার। তো মুঘল এম্পায়ার দেখো কতগুলো মানে জিনিস এরকম ছিল, মানে একটা সময় মুঘল এম্পায়ার পুরো ইন্ডিয়াতে মানে চেয়েছিল মানে পুরো কবজা করবে, অনেকটা মানে পাওয়ারফুল প্রসেস ওরা করেও ছিল, ঠিক আছে, অনেকটা জায়গা। কিন্তু ওদেরও এটা যখন আমরা মিডিয়াবল হিস্ট্রি পড়বো তখন এটাকে আমরা ডিসকাস করবো। তো এখন খালি এতটাই জেনে রাখো যে মুঘল এম্পায়ারের লাস্ট ইয়েতে মানে ঔরঙ্গজেব যখন ছিল তারপর থেকে যত মানে শাসক এসছে তারপর থেকে ওরা খুব উইক হয়ে গেছিল। এবার ঔরঙ্গজেবকে দেখবে একটা মানে ইউপিএসসি মেন্স এরকম কোশ্চেন মানে খামখেয়ালি যে রাজা হিসেবে বলা হয়, ঠিক আছে। তো এটা কি তুমি এগ্রি করো না করো না? ঠিক আছে, মানে ওর অনেকগুলো মানে নীতি ছিল। মানে ধরো কখন একটা স্টেপ নিচ্ছে, আজকে ধরো হঠাৎ করে ট্যাক্সেশন বাড়িয়ে দিল, আবার 1 মাস পর বললো না না ঠিক নেই এটা আবার কমিয়ে দেবো, ঠিক আছে, এরকম অনেক কিছু করেছে। তারপর একটা দেখবে একটা যখন মুঘল সাম্রাজ্যের শেষের দিকে আসছিল তখন দেখবে খুব এত ল্যাভিশ লাইফ, মানে রাজারা একটা সময় যেমন যুদ্ধ করতো ইয়ে করতো, ঠিক আছে, দিয়ে দেখবে এক একটা জায়গা দখল করছে যখন তোমরা মিডিয়াবল হিস্ট্রি পড়বে। কিন্তু তারপর একটা সময় দেখবে এতটাই ল্যাভিশ লাইট মানে লাইফটা লিড করতে লেগেছিল যে আস্তে আস্তে মানে ওদের যে কোষ ছিল রাজকোষ ছিল আস্তে আস্তে পুরো খালি হচ্ছিল। ঠিক আছে, মানে ট্যাক্স নিয়ে অনেক মানে কি হচ্ছিল দেখবে, জাগিরদারি প্রথা আছে অনেক কিছু, সেটা পড়তে পারবে এখানে। তো এইসব মানে অনেক কিছুতে কি করছিল ওরা, এমন লেভেলের ট্যাক্স ইয়ে করা শুরু করেছিল মানে প্রত্যেকটা কৃষক মানে এদের ওপর মানে রেগেছিল।
ঠিক আছে। তো এবার আস্তে আস্তে কি হলো, তার মধ্যে আরো ধরো পলিটিক্যাল কিছু মানে রিজনও ছিল যেগুলো আমরা পড়বো। আরো মানে তুমি মনে রাখতে হবে যে কতগুলো নীতি ছিল ওদের, মানে যেগুলো হচ্ছে মানুষ কিছুতে মেনে নিতে পারেনি, মানে একটা এমন লেভেলের ধরো। তারপর রিলিজিয়াস একটা জিনিস ছিল, মানে যেমন হচ্ছে ওরা বেশিরভাগ ক্ষেত্রে মানে কতগুলো বিশেষ করে রাজা ছিল যারা মানে ধরো হিন্দুইজম, ঠিক আছে, তাদের প্রতি টোটালি ইনটলারেন্ট ছিল। ঠিক আছে, মানে যারা ধরো এরকম মানে ফর এক্সাম্পল আমি দেখবো অনেক রাজা হয়তো মানে আমরা যে এই যে তীর্থে যাই, ঠিক আছে, তো এই যে রিলিজিয়াস ট্যাক্সটা মানে হিন্দুদের ওপর খালি দেখবো অনেক বাড়িয়ে দিয়েছিল। তো এতে মানে লোকজন মানে অনেক রেগে গেছিল, ঠিক আছে, তো অনেক রকম রিজন আছে। তো আস্তে আস্তে ফল হলো মানে মোগল সাম্রাজ্যের যে পতনটা হচ্ছে, সেটাই জানবে মানে একটা মানে এক স্টেপ এগুচ্ছি আমরা মানে ব্রিটিশদের এখানে মানে ইন্ডিয়াতে আসার জন্য, ঠিক আছে, মানে এই যে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস যে আমরা পড়বো। ঠিক আছে, এবার দেখো তো দ্য মুঘল এম্পায়ার ফর্মালি কন্টিনিউ টু 1857। ঠিক আছে, 1857 মানে অব্দি কেন, মানে দেখবে মহাবিদ্রোহ যেরকম সময় হয়েছিল, ঠিক আছে, কিছুটা ওই সময় অব্দি চলেছিল। দ্য লস্ট মোস্ট অফ রিয়েল পাওয়ার ইন 18th সেঞ্চুরি। এবার বলছে দ্য ডিক্লাইন ক্রিয়েটেড আ পাওয়ার ভ্যাকুয়াম গিভিং রাইজ টু দ্য রিজিয়নাল কিংডমস এভেন্চুয়ালি দ্য পেভিং দ্য ওয়ে অফ ব্রিটিশ কনসলিডেশন। আপ দেখো কি হচ্ছে, যখন মানে উইক হচ্ছে না, মানে ফর এক্সাম্পল বলছি, ধরো তুমি একটা বড় জায়গার রাজা, ঠিক আছে, এবার এই পুরো জায়গাটা তোমার অধীনে ছিল। এবার যখন কেউ উইক হচ্ছে একটা রাজা, তখন কি হচ্ছে যে লোকাল যে কমিউনিটি হয় না অনেক জায়গায়, ধরো আমি ফর এক্সাম্পল পুরো জায়গাটা তোমার হাতে ছিল আগে, এবার আমি কি করছি, যেহেতু আমার মানে শাসক উইক হচ্ছে, তখন আমরা এবার অবভিয়াসলি কি বলছি, যেটা ধরো এতদিন ধরে ওরা ফোর্সফুলি যেটাকে কবজা করেছে, আস্তে আস্তে আমি ফর এক্সাম্পল বলছি আমি এতটা জায়গা প্রথমে দেখলাম উইক আছে, এখানে অত সৈন্যের পাওয়ার নেই, অত ওদের মানে আস্তে আস্তে কি বলবো, ওদের যেহেতু টাকা পয়সা এসব কমে গেছে, তো আমি ফর এক্সাম্পল বলছি আমি এতটা জায়গায় কবজা করে নিলাম। তো এরকম করে দেখবে অনেক কিছু, মানে ধরো আওয়াধ যেমন একটা জায়গা আছে, ঠিক আছে, তো এরকম অনেকগুলো জায়গা দেখবে ছোট ছোট রাজারা ওইখানটাকে কবজা করে নিচ্ছে, বা ছোট ছোট একটা কমিউনিটি ওইখানের মধ্যে গিয়ে রাজ করছে। ঠিক আছে, মানে যখন ওদের পাওয়ারটা আস্তে আস্তে কমছে, তখন এরকম অ্যানেক্সেশন হচ্ছে। তখন আস্তে আস্তে এই যে অ্যানেক্সেশন হচ্ছে, এবার যখনই তুমি ভেবে দেখো একটা পুরো একটা কনসিলিডেটেড একটা ছিল, মানে যেমন আমরা এখন বলি না যে দেশের সব লোক যদি একসাথে আমরা ঠিক মতো থাকি তাহলে আমাদের উন্নতি হবে। কিন্তু যদি কি হয় প্রত্যেকটা, যেমন কাশ্মীরকে নিয়ে আমাদের এত প্রবলেম হয়, এবার কি হচ্ছে যদি প্রত্যেকটা এরকম মানে এক একটা ধরো জেলা বা একটা একটা স্টেট তোমার এরকম ভাবে ঝামেলা শুরু করে, তখন কি হবে আস্তে আস্তে আমাদের পাওয়ারটা উইক হবে, মানে অ্যাজ এ কান্ট্রি হোল, ঠিক আছে, আমাদের পাওয়ারটা উইক হতে থাকবে। তো সেম অবস্থা এখানেও হয়েছিল। ঠিক আছে, এবার ধরো এক একটা জায়গায় কেউ কেউ পাচ্ছে সেখানটা দখল করে নিচ্ছে। তো এতে কি হচ্ছিল, মানে ওভারঅল যে পাওয়ারটা আস্তে আস্তে কমছিল। ঠিক আছে, এবার মোগল এম্পায়ারের যে মানে ফলের যে কারণটা, ঠিক আছে, ডিক্লাইন হওয়ার যে কারণটা, সেটা আমরা পড়বো। উইক সাকসেসর আফটার ঔরঙ্গজেব, যেটা আমি বললাম যে ঔরঙ্গজেবের পর, ঠিক আছে, যত মানে দেখবে শাসকরা এসেছিল বেশিরভাগ ক্ষেত্রে তারা খুব উইক ছিল, মানে ওভারঅল পাওয়ার তাদের মানে এই যেমন ঔরঙ্গজেবের মধ্যে একটা লিডারশিপ একটা ক্যাপাবিলিটিস ছিল, সেটা দেখবে বাকিদের মধ্যে ছিল না। ঠিক আছে, এবার ওয়ার অফ সাকসেশন আফটার ডেথ অফ এম্পায়ার উইকেন্ড দ্য এম্পায়ার, ওয়েস্টেড দ্য রিসোর্সেস অ্যান্ড এনকারেজ নোবেলস টু লেড ইন্ডিপেন্ডেন্টলি। এবার দেখো রাজার কতগুলো নোবেলস থাকতো, মানে দেখবে যে রাজাকে অ্যাডভাইজার, যেমন আমরা এর আগেও পড়েছিলাম, মানে রাজাকে অ্যাডভাইজার, যেমন আমরা ভেদিকে যে সময় দেখেছিলাম যে ব্রাহ্মণরা কি করছে রাজাদের মানে অ্যাডভাইস দিচ্ছে যে কিভাবে চলবে কিরকম ভাবে করবে। তো এই যে জিনিসগুলো যে ছিল, তারপর থেকে এখানে তারপর যখন মোগল সাম্রাজ্য এলো তখন যে নোবেলসদের হতো, তখন নোবেলরা কি করতো রাজাকে এরকম অ্যাডভাইস দিত। কিন্তু আস্তে আস্তে কি হলো, রাজা যখন উইক হতে লাগলো না, তাদের ওরাই এবার নোবেলরাই কি হচ্ছে আস্তে আস্তে একটু পাওয়ারফুল হচ্ছে। তখন তারা কি কি চেষ্টা করছে যে ভাই দেখো এত উইক হয়ে গেছে, এবার আমি যতটা পারি রিসোর্সেস মানে ধরো টাকা সোনা পয়সা এইসব মানে নিয়ে নিই, ঠিক আছে, নিজেরা আয়ত্তে নিয়ে নিই। তো এরকম করে কি হলো, ওয়ার অফ সাকসেশন আফটার মানে ঔরঙ্গজেবের যখন ডেথ হলো, তখন এই যে রিসোর্স এত, আমি যেটা প্রথমে ক্লাস শুরুতেই বলছিলাম যে এত রিসোর্স ওয়েস্ট করে ফেলেছিল এটা, মানে ল্যাভিশ লাইফ লিড করে ইয়ে করে, ঠিক আছে, মানে ট্যাক্স প্রচুর তুলছে, এবার সেখানেও ধরো করাপশন হচ্ছে। ঠিক আছে, দিয়ে আস্তে আস্তে কি হলো, মানে এগুলো ডিক্লাইন হতে লাগলো। ঔরঙ্গজেব ডেকেন্স পলিসি লেড টু ওভারলাস্টিং এম্পায়ার রিসোর্সেস অ্যান্ড ড্রেন দ্য ট্রেজারি। ঔরঙ্গজেব আবার অনেক সময় কি করতো, মানে ফর এক্সাম্পল হঠাৎ করে আমি বললাম না অনেকটা ওকে দেখবে সেই জন্য খামখেয়ালির ইয়ে রাজা বলা হয়। তো মানে অনেক সময় মানে একটু পাগলের সাথে পাগল রাজা এরকম ভাবে ইয়ে করা হয়, মানে কম্পেয়ার করা হয়। তো তার রিজন হচ্ছে মানে অনেক জায়গায় ধরো হঠাৎ করে ওর মন হলো, ঠিক আছে, মানে গেল লুটপাট করতে, এবার ধরো সব জায়গায় যে জিতবে তার তো মানে নেই। এবার ওই জায়গায় প্রচুর কি হচ্ছে, হঠাৎ করে তুমি যে হঠাৎ করে যুদ্ধ করতে যাচ্ছ, তোমার রিসোর্স তো প্রচুর শেষ হচ্ছে, তোমার সৈন্য অনেক মারা যাচ্ছে। তো এবার আস্তে আস্তে এইসবের জন্য না মানে লোকজনও রেগে যাচ্ছিল। ঠিক আছে, তো এক একটা অঞ্চল ছিল যেগুলো মানে ও চাইতো আজকে ধরো আরেকটা অ্যানেক্সেশন করব আবার করব, কিন্তু আস্তে আস্তে কি হবে একটা স্টেজে দেখা যাবে মানে ও হাঁটতে লাগবে, মানে ডিক্লাইন হতে থাকবে। ঠিক আছে, তো ঔরঙ্গজেবের মৃত্যুর পর সেই জন্য মানে এতটা জায়গা যে মানে আমি ক্যাপচার তো করে নিয়েছি,
কিন্তু আমার শাসক নেই ঠিকঠাক, মানে এটাকে শাসন করার জন্য যে রকম দরকার ক্যাপাবিলিটিস, লিডারশিপ স্কিল যেটা দরকার, সেটা সেই সময় ছিল না। ঠিক আছে, এটা একটা মেন রিজন হচ্ছে ফলে। ইকোনমিক রিজন যেটা আমি বললাম, যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম, ঠিক আছে, বিকাম রিজন, মানে এত ল্যান্ড রেভিনিউ সিস্টেমটা এমন ভাবে মানে ওরা করেছিল, মানে কৃষকদের সবসময় প্রবলেমের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, মানে কৃষকরা প্রোটেস্ট করতে বাধ্য সেই সময়। এবার যেমন ফর এক্সাম্পল বলছি, ইকোনমিক সাফার ডিউ টু রিপিটেড ওয়ার্ডস অ্যান্ড মিসম্যানেজমেন্ট। যেমন আমি বললাম যে বারবার এই যে লুটপাট হচ্ছে, এই যে বারবার ওয়ার হচ্ছে, এই যে মিসম্যানেজমেন্ট যে সিস্টেমটা হচ্ছে, ঠিক আছে, তাতে অবভিয়াসলি ট্রেডিং সিস্টেম যেমন হচ্ছে, অ্যাগ্রিকালচারের উপর ডাউন হচ্ছে। এই জাগিরদারি সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে, তো তার জন্য আমি এক্সট্রা আমি অ্যাড করেছি। ঠিক আছে, ডিক্লাইন অফ ট্রেড, ঠিক আছে, আস্তে আস্তে কি হচ্ছে, ডিক্লাইন হচ্ছে ট্রেডের ডিউ টু ইনসিকিউরিটি অ্যান্ড এম্পায়ার অলসো উইকেন্ড দ্য ইকোনমি। এবার যেহেতু ট্রেড, মানে অবভিয়াসলি দেখো ইকোনমিক্সে তোমরা পড়বে, যদি তোমার ট্রেড কি হচ্ছে, যদি তোমার ট্রেডের ডাউনফল হচ্ছে, ঠিক আছে, তার মানে কি তোমার ইকোনমি উইক হচ্ছে। তুমি আজকে অন্য জায়গায় যত মানে ধরো ট্রেড করতে পারছি, আজকে যদি আমি ইন্ডিয়া থেকে ইউএসএ আমি অনেক জিনিস বিক্রি করতে পারছি, ঠিক আছে, বা ধরো তুমি ফর এক্সাম্পল ফ্রান্সে বিক্রি করতে পারছি, তাহলে আমাদের অবভিয়াসলি ট্রেড মানে যত উন্নত হবে তত আমাদের ইকোনমি বুস্ট হবে। কিন্তু ওই সময় কি দেখাচ্ছে, ইকোনমি অবভিয়াসলি ডাউনফল হচ্ছে, ট্রেডিং সিস্টেম ইয়ে হচ্ছে। ঠিক আছে, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস কজেস, যেটা আমি দেখো রিলিজিয়াস কজ তো আমি তোমাকে বললাম যে কি করছে, মানে শুল্ক যে ট্যাক্স যেটা, মানে ফর এক্সাম্পল রিলিজিয়াস ট্যাক্স যেটা, মানে ধরো আমি কথার কথা বলছি, ধরো আমাদের কেদারনাথ একটা বড় তীর্থের জায়গা, ঠিক আছে, তো হিন্দুইজমে তো, এবার কেদারনাথ ধরো তুমি গয়া কাশি এইসব যাবে, তো ওই জায়গায় যাওয়ার জন্য তোমাকে আলাদা বিভিন্ন রকম ট্যাক্স ইয়ে করছে। তাতে কি হচ্ছে, মানে তুমি ডাইরেক্টলি করছো যাতে একটা পার্টিকুলার রিলিজনের উপর তুমি একটা প্রবলেম সৃষ্টি করছো, তো অবভিয়াসলি তারা এবার তোমার উপর রেগে যাবে। ঠিক আছে, কারণ কি তোমার মানে এমন ভাবে জিনিসগুলো করা হচ্ছে, তার মানে অবভিয়াসলি ইসলাম এসবকে প্রমোট করা হচ্ছে ইনডাইরেক্টলি। কিন্তু আমাদের যে এটা এখানে বিভিন্ন রকম ট্যাক্স দিয়ে আমি কি করছি, মানে ইনডাইরেক্টলি যাওয়া বন্ধ করছি। ঠিক আছে, যারা গরিব অবভিয়াসলি তারা এত ট্যাক্স দিয়ে যেতে পারবে না। ঠিক আছে, তো ওয়েরেঙ্গজেবস রিলিজিয়াস অর্থোডক্সি, ঠিক আছে, এবার এই যে পার্সিকিউশন হতো নন মুসলিম যারা, যেটা আমি বললাম তাদের উপর যে অত্যাচার এই সবগুলো, ঠিক আছে, এটা হচ্ছে মানে বিশেষ করে কাদের উপর হতো, রাজপুত, শিখস আর মারাঠা। ঠিক আছে, তো এদের উপর যে টর্চারটা হতো, ঠিক আছে, তো এইটা একটা আরেকটা ডাউনফলের কারণ। আস্তে আস্তে এবার তারা বিদ্রোহ করছে। গ্রোয়িং প্রেসেন্ট অ্যান্ড আনরেস্ট অফ রিভোল্টস, ঠিক আছে, এবার আনরেস্ট এই যে তার মধ্যে সিস্টেম অবভিয়াসলি ট্রেড সিস্টেম, ধরো ইয়ে হচ্ছে তোমার, মানে ফসল হচ্ছে না, কিন্তু তুমি কি হচ্ছে প্রচুর ট্যাক্স নিচ্ছ, তো অবভিয়াসলি কৃষকরা সেখানে মানে তোমার এখানে বিদ্রোহ করবে, রিভল্ট করবে। ঠিক আছে, জাজ, এবার শিখ এরা বেশিরভাগ মানে এরকম করেছে, যারা মানে দেখবে রুরাল এরিয়ায় যারা বেশি ছিল, তারা অবভিয়াসলি মানে যারা রুরাল জায়গায় আছে তারা আরো বেশি প্রবলেমটা ফেস করছে। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ যে কস্ট, জাগিরদারি সিস্টেম, এটা আমরা ডিটেলসে পড়বো, খুব ইম্পর্টেন্ট বলে আমি এক্সট্রা একটা ইয়ে করেছি। এবার কোরাপ্ট, এই যে তোমার ধরো মানে কি বলবো, নোবেলসরা, আমি যেটা প্রথমেই বললাম যে রাজা এবার ধরো আস্তে আস্তে তার ডাউনফল হচ্ছে, তো নোবেলসরা চেষ্টা করছে এই সময় যত আমরা মানে বেশি ধরো মানে কি বলবো লুটে ফুটে নিতে পারি, সিম্পল কথা যদি বলি। ঠিক আছে, তো এবার সেটা আমরা ডিটেলসে পড়ছি যে কিভাবে জাগিরদারি সিস্টেমটা কাজ করতো। ঠিক আছে, তো জাগিরদারি সিস্টেম ওয়াজ এ ল্যান্ড রেভিনিউ অ্যাসাইনমেন্ট সিস্টেম দ্যাট প্রোক্লেম ডিউরিং দিল্লি সুলতানেট, এটা দিল্লি সুলতানেটের সময় এটা চালু হয়েছিল। ঠিক আছে, মুঘল এম্পায়ারে। আন্ডার দিস সিস্টেম দ্য স্টেট অ্যাসাইন্ড এ ল্যান্ড অর জাগির, যে ল্যান্ড, এই যে ধরো স্টেটকে একটা মানে তোমাকে একটা ল্যান্ড দেওয়া হলো, ঠিক আছে, ধরো তুমি একটা নোবেল আছো, তো তোমাকে সেই যে ল্যান্ডটা সেটার নাম হচ্ছে জাগির। ঠিক আছে, এবার জাগিরটা হচ্ছে কাদের দেওয়া হচ্ছে, নোবেলসদের দেওয়া হচ্ছে, মিলিটারি কমান্ড্যান্টসদের দেওয়া হচ্ছে। আর অফিসিয়াল ইনস্ট্যান্ট অফ স্যালারি, মানে তোমাকে স্যালারি দেবো না, তোমাকে আমি মানে ফর এক্সাম্পল আমি তোমাকে ল্যান্ডটা দিলাম, মানে একটা জাগির দিলাম। আমি বললাম দেখো তুমি একটা কাজ করো, এই যে জায়গাটা আছে এখানের মধ্যে তুমি রেভিনিউ মানে ট্যাক্স কালেক্ট করো। ঠিক আছে, ট্যাক্স কালেক্ট করে কি করবে তুমি, মানে ফর এক্সাম্পল একটা অ্যামাউন্ট তুমি নেবে, ঠিক আছে, আর একটা অ্যামাউন্ট আমাকে ট্যাক্স হিসেবে দিয়ে দেবে, মানে এম্পায়ারকে দিয়ে দেবে। ঠিক আছে, এবার কি হচ্ছে, জাগিরদার কালেক্টেড ল্যান্ড রেভিনিউ। এবার তুমি ধরো জাগিরদার, তো তুমি কি ল্যান্ড রেভিনিউটা নেবে তুমি তোমার কাছে, মানে টাকা পয়সা যেটা তোমার আছে সেটা তুমি নেবে ফ্রম প্রেজেন্ট, মানে যারা তোমার মানে চাষবাস করছে চাষি তাদের কাছ থেকে নেবে, অ্যান্ড মেনটেন ট্রুপস ফর দ্য এম্পায়ার। ঠিক আছে, এবার তুমি ট্রুপটা মেনটেন করবে। এবার জাগির দু ধরনের ছিল, ঠিক আছে, একটাকে বলে টাংখা জাগির, এটা হচ্ছে টেম্পোরারি আর ট্রান্সফারেবল। ঠিক আছে, এটা হচ্ছে মানে পেমেন্ট দেওয়া হতো ছোটখাটো, মানে একটু কম অ্যামাউন্টের পেমেন্ট দেওয়া হতো এদেরকে। আর একটা ছিল ওয়াতান জাগির, ঠিক আছে, এটা হচ্ছে হেরিডিটারি হতো, মানে ফর এক্সাম্পল অফেন অ্যাসাইন টু রাজপুত চিফস অ্যান্ড দেয়ার হোমল্যান্ড। ঠিক আছে, মানে এবার হচ্ছে ধরো হেরিডিটি মানে বুঝতে পারছো তো, ধরো আমি যদি জাগির হই তাহলে অবভিয়াসলি মানে তার ছেলে আবার জাগির হবে, তার ছেলে এরকম হবে। এবার প্রবলেমটা কোথায়, while জাগিরদাস ডু নট হ্যাভ দ্য ওনারশিপ রাইটস, এবার জাগিরদের কাছে ওনারশিপ ছিল না।
ঠিক আছে। এবার কি হচ্ছে, এটা এক্সপ্লয়টেশন হচ্ছে, পেজেন্টদের কাছে করাপশন এখানে বাড়ছে। ঠিক আছে, ডিক্লাইন অফ সেন্ট্রাল কন্ট্রোল অফিসিয়ালি স্পেশালি ডিউরিং দ্য ল্যাটার মুঘল পিরিয়ড। আরেকটা সেইভাবে আরেকটা দেখবে লিঙ্ক ছিল মনসবদারি প্রথা, ওটা আমরা পড়বো মানে ইন ডিটেলসে পরে আমাদের আছে এটা। ঠিক আছে, তো মানে সিম্পল কথা বোঝো, ধরো আমি জাগির, তো আমি একটা, তুমি আমাকে পেমেন্ট দিচ্ছ না, আমাকে বলছো এখান থেকে ট্যাক্স কালেক্ট করতে। এবার আমি ধরো চাইলে আমি কি করতে পারি, ধরো আমি তো জানি যে আমাকে হয়তো রাজাকে এত টাকা দিতে হবে, এম্পায়ারকে দিতে হবে। তো অবভিয়াসলি আমি কি করবো, ধরো আমি পেশেন্টের কাছ থেকে, মানে আমার হয়তো রাজাকে দেওয়ার কথা 70 রুপিস, ঠিক আছে। এবার আমি সেখান থেকে কি করার চেষ্টা করবো, যদি আমাকে 70 দিতে হয়, এবার আমার ধরো নেয়ার কথা টোটাল 100। ঠিক আছে, এবার আমি কি করছি, আমার নিজের প্রফিটের জন্য আমি ধরো বললাম টোটাল আমাকে 110 দিতে হবে। এবার এই যে 110 দিতে হবে, এটা তো আমি চাষির কাছ থেকে নেবো। ঠিক আছে, তো এই যে তাদের, তার মানে কি এইভাবে মানে কি হচ্ছে, এক্সপ্লয়টেশন হচ্ছে। তো এটা একটা মেন রিজন। ঠিক আছে, দ্য সিস্টেম উইকেন্ড দ্য 18th সেঞ্চুরি কন্ট্রিবিউটিং দ্য ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার। ঠিক আছে, তো এই যে সিস্টেমটা আরেকটা ডিক্লাইনের রিজন। ঠিক আছে, ব্রিটিশ রুল, এবার তার জন্য কি হচ্ছে, আস্তে আস্তে মানে ব্রিটিশরা এইসব রিজনের জন্য মানে আরো ইজিলি ঢুকতে পারবে দেখবে ইন্ডিয়াতে, মানে রাজ করার জন্য। ঠিক আছে, এবার কি হচ্ছে, সেন্ট্রাল কন্ট্রোল অবভিয়াসলি যখন জাগিরদার ইয়ে হচ্ছে, এবার আস্তে আস্তে কি হচ্ছে, জাগিররা ওই জায়গায় চেষ্টা করবে তাদের মানে কবজা করার। এবার তাতে কি হচ্ছে, সেন্ট্রাল দেখো আস্তে আস্তে কি হচ্ছে, যখন আমি মানে ছোট ছোট পার্ট করছি, ঠিক আছে, ভাগ করে দিচ্ছি, সেন্টারের পাওয়ার কি হচ্ছে, উইক হচ্ছে। মানে সেন্টারের পাওয়ার উইক হচ্ছে মানে কি, তখনকার দিনে সেন্টার মানে এম্পায়ারের পাওয়ার যে মানে উইক হচ্ছে। ঠিক আছে, লিডিং টু দ্য রাইস সেমি ইন্ডিপেন্ডেন্ট প্রভিন্সিয়াল অ্যান্ড গভর্নর্স, যেটা তোমাকে বললাম যে অবভিয়াসলি দেখবে যদি ওই জায়গাটার রাজা মানে অতটা পাওয়ারফুল নেই, তো আমি যেমন প্রথমে বললাম যে কতগুলো জায়গা ওরা দখলও করে নিচ্ছে। ঠিক আছে, মানে ছোট ছোট মানে একটা প্রভিন্সিয়াল স্টার্ট হয়ে যাচ্ছে, মানে তারা নিজেরা ওই জায়গাটা ইয়ে করে ওইখানে রাজ করতে যাচ্ছে। তা ওভারঅল কি হচ্ছে, যে রাজার যে গ্রোথটা ছিল, ঠিক আছে, ওটা ডিক্লাইন হচ্ছে। আর মিলিটারি উইকনেস যেটা ছিল, মানে আমি যেমন বলেছিলাম যে মুঘল মানে এম্পায়ার দেখবে মানে ঔরঙ্গজেবের পর একদম মানে উইক হয়ে গেছিল। ঠিক আছে, তো মুঘল আর্মি বিকাম আউটডেটেড অ্যান্ড রেলি ডট ট্র্যাডিশনাল মেথডস। এবার দেখবে যেমন ফর এক্সাম্পল আমি বলছি, যখন ব্রিটিশরা মানে তোমরা যখন পরবর্তীকালে পড়বে যে ব্রিটিশরা খুব কম আর্মি নিয়ে, ঠিক আছে, মানে মানে মুঘলদের বলো বা এরকম ইয়ে বলো, তাদেরকে দেখবে মানে হাজার হাজার আর্মিকে ডিফিট করে দিচ্ছে। মানে তারা এই যে টেকনোলজি ইউজ করছে, মানে যে স্ট্র্যাটেজি ছিল, ঠিক আছে, সেইগুলো দেখবে আস্তে আস্তে মানে যেগুলো ব্রিটিশদের মধ্যে ছিল সেগুলো ওরা তখন অবধি মানে আয়ত্তে আনতে পারেনি। ঠিক আছে, ইন ফিউচার মানে তোমরা দেখবে এরকম এতে মানে যে টেকনোলজির দিক থেকেও, মানে টেকনোলজি মানে অবভিয়াসলি এখনকার এইরকম এআই এসব টেকনোলজি নয়, মানে অ্যাডভান্স উইপেন। ঠিক আছে, কিছুটা মানে যেটা ব্রিটিশদের ছিল সেটা ওদের ছিল না। ঠিক আছে, এবার এটা কি হচ্ছে, ল্যাক অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস, এটা আমি বললাম যেটা ইউরোপিয়ানদের কাছে ছিল ওদের কাছে ছিল না। ঠিক আছে, ডিপেন্ডেন্স অফ ফিউডাল লেভিস, মানে যেমন মানসাবদারি প্রথা এগুলো। ঠিক আছে, স্ট্যান্ডিং আর্মি মেজর ড্রব্যাকস। এবার এগুলো থেকে আস্তে আস্তে কি হচ্ছে, আরো ডিক্লাইনকে আরো ইয়ে করছে। ঠিক আছে, এবার নেক্সট আমরা যেটা দেখছি, দেখো এই যে তোমাকে বললাম না কতগুলো ছোট ছোট প্রভিন্স যেটা ছিল, সেইগুলো হচ্ছে এটা। এটা সবাই একটু নোট করে নেবে, এই জায়গাটা থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে আওয়াধ আন্ডার সাদাত খান, এগুলো দরকার লিখে নেবে। ঠিক আছে, বেঙ্গল আন্ডার মুর্শিদ কুলি খান, হায়দ্রাবাদ আন্ডার নিজামুল মুল্ক। ঠিক আছে, এই কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে কার আন্ডারে এগুলো ছিল ওই সময়। ঠিক আছে, ওল্ড মুঘল যে প্রভিন্স গুলো ছিল, এই জায়গাটা অবশ্যই নোট করে রাখবে। These states maintain a nominal allegiance of Mughal Empire but acted independently. আমি যেটা বললাম, নিজেরাই ইন্ডিপেন্ডেন্টলি বা রাজ করা শুরু করছে। ঠিক আছে, কারোর উপর ইয়ে করছে না, যেহেতু উইক হচ্ছে তো যে জায়গাটা পাবে। এবার দেখবে আস্তে আস্তে সেই জন্য দেখবে ব্রিটিশরা দেখবে প্রথম এসে, যখন তোমরা পড়বে যে ব্রিটিশ যখন ইয়ে করবে, ওরা প্রথমে দেখবে কনসলিডেট করবে। মানে ওরা আস্তে আস্তে দেখবে মানে স্ট্র্যাটেজি মেনটেন করবে। মানে এই নয় যে হঠাৎ করে, যেমন মুঘলরা কি করছে, হঠাৎ করে যাচ্ছে মানে কোনো জায়গায় একটা মানে অ্যাটাক করে দিয়ে চলে আসছে, সেখানে ইয়ে হচ্ছে। কিন্তু দেখবে ব্রিটিশদের মধ্যে একটা স্ট্র্যাটেজি মেনটেন করবে, তোমরা যখন পড়বে আরো ডেপথে তখন দেখবে যে ব্রিটিশরা কিন্তু অনেক সময় টাইমও নিচ্ছে। মানে একটা অ্যাটাকে হেরে গেল, ঠিক আছে, এই নয় যে সঙ্গে সঙ্গে গিয়ে আমি আরেকটা লড়াই করে একটা ইয়ে করবো। ওরা স্ট্র্যাটেজি মেনটেন করতো। ঠিক আছে, দেখবে আস্তে আস্তে না ওরা কনসলিডেট করছিল, এই যে আবাদ, বেঙ্গল, হায়দ্রাবাদ। ঠিক আছে, দেখবে ঠিক প্ল্যান ভাবে আস্তে আস্তে ওরা কনসলিডেট করবে। মানে ওরা জানতো যে পুরো এইভাবে যে এইগুলো আছে, ছোট ছোট ভাবে যে জায়গাগুলো দখল করে আছে, সেগুলো আমাদেরকে আগে কনসলিডেট করতে হবে। ঠিক আছে, সেগুলোকে নিজেদের আয়ত্তের মধ্যে আনতে হবে, তারপর আমরা পুরো সেই মতো ভাবে আমরা শাসন চালাতে পারবো। তো এইটা প্রথম ব্রিটিশরা করেও ছিল। ঠিক আছে, এবার দেখো নিউ স্টেটস ফর্ম বাই রেবেলস। এবার যেমন ফর এক্সাম্পল মারাঠাস আন্ডার পেশোয়া। ঠিক আছে, এরা এক্সপ্যান্ড করতে লাগলো আস্তে আস্তে, শিখরা এবার করতে লাগলো গুরু গোবিন্দ সিং এর আন্ডারে। ঠিক আছে, মহারাজ রঞ্জিত সিং, এগুলো পড়বে তোমরা। জাটস আন্ডার এবার সুরজমল এস্টাবলিশ দ্য পাওয়ার অ্যাট ভারতপুর। ঠিক আছে,
তো এগুলো কতগুলো কি হচ্ছে, নতুন নতুন স্টেট মানে রেবেলরা নিজেরাই, যেটা আমি বললাম, কবজা করে নিজেরা একটা স্টেটের মতো বানিয়ে নিচ্ছে, ঠিক আছে। এবার ফরেন ইনভেনশন অনেক কিছু হয়েছিল, যেমন নাদির শাহ ইনভেনশন করেছিল দিল্লিতে, ঠিক আছে। এবার যে যে পিকক থ্রোনটা ছিল, ঠিক আছে, কোহিনূর, এগুলো যেমন লুট করে নিয়ে চলে গেছে, ঠিক আছে। এটা দেখবে হয়তো পড়েছো অনেকেই, ঠিক আছে। পিকক থ্রোনটা, ঠিক আছে, ময়ূরিয়াটা, আর তোমার কোহিনূরটা ওরা লুট করে নিয়ে গেছিল। আদম শাহ যেটা আবদালি, এটা এরা কি করেছিল, মানে ইনভেনশন ফার্দার টেস্ট হবে নর্থ ইন্ডিয়া, এরা নর্থ ইন্ডিয়াকে, ঠিক আছে। আর তারপর দেখবে থার্ড ব্যাটল অফ পানিপথ, যেটা 1761-এ হয়েছিল, ঠিক আছে, মারাঠা আর আবদালির মধ্যে, সেখান থেকে ওরা মানে সিম্পল কথা কি হচ্ছে দেখো, ডিক্লাইন মানে একবারে তো হয় না। যেমন আমি বললাম, প্রথমে কি হচ্ছে, মানে নিজের ধরো আমাদের নিচের জায়গায় অনেকগুলো প্রথমে কি করছে, যে ছোট ছোট যে প্রিন্সলি স্টেট বা এরকম যে স্টেট গুলো ছিল, ওরা নিজেরা রিবেল করে ইয়ে করছে। কতগুলো হচ্ছে যারা মানে পাওয়ার কম থেকে সেখানে নিজেরা রাজত্ব করা শুরু করে দিয়েছে, যেমন ধরো আওয়াধ, বেঙ্গল, হায়দ্রাবাদ। তারপর ফরেন ইনভেনশন হচ্ছে, ঠিক আছে। তো এই সব কিছু অবভিয়াসলি ডিক্লাইন হচ্ছে, মানে পাওয়ার উইক হচ্ছে, সেন্ট্রাল পাওয়ার একদম উইক হয়ে যাচ্ছে এতে। এবার ফ্র্যাগমেন্টেশন অফ পলিটিক্যাল পাওয়ার অ্যাক্রস ইন্ডিয়া। এবার দেখো কি করে ফ্র্যাগমেন্টেশন, তো অবভিয়াসলি বুঝতেই পারছো, যখন একটা ফরেন ইনভেশন হচ্ছে, ঠিক আছে, সেখানে কিছু লোক এসে মানে একটা পার্টিকুলার জায়গায় কবজা করে নিচ্ছে। আবার অবভিয়াসলি যখন মানে নিজেদের মানে সেইখানকার লোক কিছুটা, যে ধরো নোবেলসরা, তারা আবার নিজেদের পাওয়ারকে ইয়ে করার জন্য করছে। তো অবভিয়াসলি কি হচ্ছে, মানে এগুলো তো ডিক্লাইনের একটা রিজন, ঠিক আছে। রাইটস অফ রিজিনাল আইডেন্টিটিস অ্যান্ড রিভালিস। এবার ফর এক্সাম্পল আমি বলছি, ধরো এতদিন খালি মুঘলরা, আর মুঘলরা কি করছিল, যেমন বললাম রিলিজিয়াস পার্সপেক্টিভে, ঠিক আছে, ধরো অন্য যারা মানে বিশেষ করে রাজপুত মারাঠা এদেরকে মানে ওরা দেখতে পাচ্ছে না অবভিয়াসলি। তো অবভিয়াসলি ওরা কি করছে, রিলিজিয়াস ইন্টলারেন্স দেখাচ্ছে, মানে ওরা যে সময় প্রচুর মানে আমরা দেখেছি মুঘল সাম্রাজ্যে মানে ইন্টলারেন্স দেখানো হচ্ছে। তো যখনই ইন্টলারেন্স দেখানো হবে, বাকি যে ধরো মানে ফর এক্সাম্পল হিন্দুস যারা আছে, ঠিক আছে, বা এই যে তোমার রিজনাল যে বিভিন্ন, এবার অবভিয়াসলি বাইরে থেকে যখন আসে কেউ, তোমরা পড়ে থাকবে যে তাদের কালচারটাও সাথে নিয়ে আসে, ঠিক আছে। মানে ফর এক্সাম্পল আমি এখন যে এই যে বিরিয়ানি খাবার, ঠিক আছে, এই যে এত ফেমাস, ঠিক আছে, সবাই বিশেষ করে কলকাতায়, এটা তোমরা যখন পড়বে হিস্ট্রিটা, মানে কোথা থেকে এসছে তোমরা দেখবে, ঠিক আছে। মানে অনেক স্টোরি আছে এটা নিয়ে। তো ফর এবার আমি কথার কথা বলছি, ধরো তুমি চেন্নাই ফেন্নাই যাচ্ছ, ঠিক আছে, তো সেখানে তোমার ইডলি, ঠিক আছে, মানে ওই যে পার্টিকুলার খাবারটা। আর কলকাতা যেমন বলে না, বাঙালিরা দেখবে একটা অনেক সময় বলা হয় যে ভেতো বাঙালি, এই কথাটা মানে কি, মানে বাঙালি মানে এই ভাত, ঠিক আছে, মাছ এসব পেলেই খুশি, ঠিক আছে। তো এক একটা তার মানে কি, আমরা এবার অবভিয়াসলি ধরো আমি ব্যাঙ্গালোর, ধরো এখনকার ভাবো, আজ থেকে ধরো তুমি যদি 100 বছর আগের কথা বলছি, ঠিক আছে, তুমি যখনই ধরো আজকে সব কলকাতার লোক যদি বাংলা মানে যায় ওইখানে, সবাই যদি বলে যে দেখুন হোটেলে গিয়ে ভাত আছে, ভাত আছে, ডাল আছে, যখনই বলতে লাগবে তখনই কি হবে, যারা যদি নাও থাকে, যখন মানে হোটেলওয়ালা দেখবে যে এতদিন ধরে মানে একই আইটেম সবাই চাইছে, তখন অবভিয়াসলি কি ওই আইটেমটা সবাই আনবে ওইখানে, ঠিক আছে। তার মানে কি আমরা যখন যাচ্ছি তখন আমাদের কালচারকেও নিয়ে যাচ্ছি, ঠিক আছে, সেই জায়গাতে। তো এইভাবে অবভিয়াসলি যখন মানে কালচারাল ক্লাশ হচ্ছে, তখন এরকম প্রবলেম সৃষ্টি হবে, ঠিক আছে। এবার তারা এবার অবভিয়াসলি যে ইন্টলারেন্স যেটা ছিল ওটা ওরা সহ্য করতে পারবে না, ঠিক আছে। এবার ডিসরাপশন অফ অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, ঠিক আছে। এবার অবভিয়াসলি যখন এরকম হচ্ছে, প্রথমেই আমরা পড়েছি যে ট্রেড সিস্টেম আমাদের পুরো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। ক্রিয়েটেড ফেভারেবল কন্ডিশনস ফর ইউরোপিয়ান ট্রেডিং। এবার অবভিয়াসলি যখন ট্রেড ধ্বংস হচ্ছে, ঠিক আছে, এবার যখন সবাই করতে পারছে না, এবার ইউরোপিয়ান তো একটা পুরো মানে কি বলবো, ট্রেড পুরো ওদের বলে না রক্তে বিজনেস হচ্ছে, দেখবে মানে ইউরোপিয়ানদের বলে মানে বিজনেস কিভাবে করতে ওরা সব থেকে ভালো জানে। মানে তুমি নিজে একটা ভেবে দেখো যে একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা সিম্পল কি হচ্ছে ট্রেডিং কোম্পানি হিসেবে এসেছিল, মানে ট্রেড করতে এসেছিল, ঠিক আছে, সেখান থেকে কিভাবে মানে একটা রাজ শুরু হয়ে গেল। মানে যে একটা ট্রেড করতে এসছে, ঠিক আছে, সেখানে ধরো মানে প্রথমে দস্তক চাইছে, এরকম চাইছে, তারপর ধরো কিভাবে মানে আমাদেরকে ট্রেডিংটা আমাদের দেখবে হস্তশিল্পকে ইয়ে করে দিল, ঠিক আছে। কিন্তু ওরা মানে কতটা বুদ্ধি লাগিয়ে মানে আমাদেরকে কি হচ্ছে, আমরা যে জিনিসগুলো তৈরি করতাম আগে নিজেদের, ঠিক আছে, আমাদের যে হ্যান্ডিক্রাফট জিনিসগুলো ছিল, এবার কি হচ্ছে আমাদের কাছে কাঁচা মাল কিনে, তোমরা পড়েছো হয়তো, কাঁচা মাল কিনে ওরা কি করছে, ওদের ওইখানে জিনিসটা বানাচ্ছে দিয়ে আমাদেরকেই বেশি দামে বিক্রি করছে, ঠিক আছে, এরকম জিনিস ওরা করেছে। তো এইসব জিনিসগুলো দেখবে আস্তে আস্তে ট্রেডিং, তো অবভিয়াসলি ব্রিটিশরা এমনিতেই এইসব দিকে স্ট্রং ছিল, তো এইসব রিজনে কি হলো, ওদের আসার পথটা আরো পরিষ্কার হয়ে গেল, মানে ক্লিয়ার আর এরকম হয়ে গেল আরো, ঠিক আছে। Especially the British invention of Indian politics. India entered the periodical মানে একটা পলিটিক্যাল chaos তৈরি হয়েছিল, এটা ডার্ক এজ অফ ইন্ডিয়ান পলিটি বলা হতো, ঠিক আছে, বাই হিস্টোরিয়ান্স। তো এতটা মানে তুমি বুঝতে পারলে তো কিভাবে এটাই হলো। এবার নেক্সট যে পার্টটা আছে, ঠিক আছে, আমি আরেকটা লিঙ্ক পাঠাচ্ছি, যারা তোমার লিখতে চাও, আমি কতগুলো পার্ট তোমাদের লিখতে হবে, মানে যেগুলো ইউপিএসসি আর স্টেট পিসিএস এই সব এক্সামের জন্য ইয়ে। তো
তো এইখানের পয়েন্টগুলো তো পড়বেই, ঠিক আছে। আমি কতগুলো এক্সট্রা জিনিস বলবো, সেগুলো লিখতে হবে একটু, তো লিখে নেবে। আমি আরেকটা তাহলে পাঠাচ্ছি, এটাতে আর 3 মিনিট বাকি আছে, ঠিক আছে। তো ওইটাতে জয়েন করবে, দিয়ে কতগুলো জিনিস যদি লিখতে চাও তাহলে জয়েন করো। ওই 20 মিনিটের মতো আর নেবো, ঠিক আছে, এক্সট্রা 20 মিনিটস আর নেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।